প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব জলবায়ু সহনশীল ভবিষ্যৎ। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সবাইকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, কক্সবাজার যেখানে পাহাড় ছুঁয়ে নেমে আসে সবুজ আর সমুদ্রের ঢেউ গুনগুন করে শিশুর হাসির মতো, অথচ এই ভূখণ্ডেই জলবায়ু পরিবর্তনের ছায়া ক্রমেই ঘন হয়ে উঠছে। আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব। সৌর জ্বালানির ব্যবহার ও প্লাস্টিক দূষণ বন্ধ, প্রকৃতির উপর নির্ভর করে জীবনযাত্রায় এগিয়ে আসতে হবে। সুপ্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতা বন্ধুরা, প্রথমেই শুনে নেই বিভিন্ন মানুষের মতামত বা ভক্স পপ, আর এটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, কক্সবাজারের সমুদ্রের ঢেউ শুধু আনন্দই আনে না, সাথে যেন বয়ে বেড়াচ্ছে শত শত শিশুর দীর্ঘশ্বাস। ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া ঘর, স্কুল খুঁজে ফিরে ধসে যাওয়া পাহাড়ের নিচে, আকস্মিক বন্যায় ভেসে যাওয়া খাবার আর আতঙ্কে কেঁপে ওঠে ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তন কিভাবে কক্সবাজারে প্রভাব ফেলছে তা নিয়ে এখন শুনব শিশু ও কিশোর কিশোরীদের কাছে মতামত বা ভক্স পপ ও গল্প, যা উঠে এসেছে সরাসরি তাদের কণ্ঠে। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি রোজিনা আক্তার রোজি এসেছি কক্সবাজার সদর উপজেলার কলাতলী গ্রামে। আমি একজন কিশোর। স্কুলে বিদ্যুতের ব্যবহারের উপর চাপ কমাতে কিশোর কিশোরীরা সৌর বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিতে পারে। সৌর বিদ্যুৎ ব্যবহার করে, অর্থাৎ সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ শক্তির যথাযথ ব্যবহার করে লাইট, ফ্যান চালানো, প্রজেক্টর চালানো, কম্পিউটার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ও ব্যবহার করা যাবে। এছাড়াও সৌরশক্তির উৎপাদন উপকারিতা এবং এটি ব্যবহার করে পরিবেশ সুরক্ষার কৌশল বিষয়ক কিশোর কিশোরীরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি একজন কিশোরী। আমাদের বাংলাদেশে বিদ্যুৎ অপচয় বিভিন্ন কারণে হচ্ছে। বিদ্যুৎ অপচয় কমানোর জন্য বিশেষভাবে আমাদের যে কাজগুলো করতে হবে তার মধ্যে পড়ে যে আমরা অপ্রয়োজনে লাইট অন করে রাখি, অপ্রয়োজনে মোবাইলে চার্জ খরচ করি, যার কারণে আমাদের দিনে 2-3 বার করে মোবাইল চার্জে দিতে হয়। ফ্যানগুলা অপ্রয়োজনে চালাই, যার কারণে বিদ্যুৎ খরচ হচ্ছে। বাসা থেকে বের হওয়ার সময় আমরা ফ্যান অথবা লাইটগুলা অফ করে দিই না, যার কারণে বিদ্যুৎ অপচয় হচ্ছে। আমরা যদি একটু সচেতন হয়ে লাইট, ফ্যান এগুলা যদি অফ করে বের হয় তাহলে হয়তো কিছুটা বিদ্যুৎ সঞ্চয় কমানো সম্ভব হবে। আমাদের সচেতনতায় পারে একমাত্র বিদ্যুতের অপচয়গুলা কমাতে। এ ব্যাপারে আমরা বাড়ির সবাইকে সচেতন করব এবং সমাজের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে বিদ্যুৎ অপচয় নিয়ে সচেতনমূলক বার্তাগুলা দিব। এভাবে আমরা কিশোর কিশোরীরা বিদ্যুৎ অপচয়গুলা রোধ করতে পারবো। আমি হলাম একজন স্কুল শিক্ষার্থী। স্কুলের সোলার প্যানেল ও সৌরচুলা কীভাবে কাজ করে সেটা হাতে কলমে শিখতে হবে, কারণ বিভিন্ন এনভায়রনমেন্ট বিষয়ক পদক্ষেপ নিতে হলে আমাদের অবশ্যই জানতে হবে যে কীভাবে আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এক্ষেত্রে সরকার কী করতে পারে? এক্ষেত্রে আমাদের স্কুলে যাতে আমরা সোলার প্যানেল বা সৌরচুলা ব্যবহার করতে পারি সেজন্য আমাদের প্রয়োজন হাতে কলমে প্রশিক্ষণ। হাতে কলমে প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থার সঙ্গে আমাদের স্কুলের কর্তৃক বা সরকারের যোগাযোগ করতে হবে, আর তারা যদি আমাদের এসে হাতে কলমে শেখান তাহলে সেটা আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং আমাদের বাস্তব জীবনেও প্রয়োগ করতে পারবো। এজ এ কিশোর হিসেবে আমাদের অবশ্যই সোলার প্যানেল বা সৌরচুলার সঙ্গে পরিচিত হতে হবে, যাতে হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা বিদ্যুতের উপর চাপ কমে এবং সেগুলোর ব্যবহার থেকে আমরা দূরে থাকতে পারি এবং আমাদের চারপাশে এনভায়রনমেন্ট যাতে সুন্দর সুরক্ষিত থাকে। ধন্যবাদ। আমি একজন স্কুল শিক্ষার্থী। অনেক সময় বিদ্যুতের অভাবে আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারি না। আমরা যদি সোলার প্যানেল ব্যবহার করে ঠিকমতো যদি বিদ্যুৎ পাই তাহলে আমরা লেখাপড়া ঠিকমতো করতে পারবো। এভাবে যদি আমাদের সোলার প্যানেল ব্যবহারের
প্রশিক্ষণ দেওয়া হয়, কি কি উপকরণ ব্যবহার করবে এটা শেখাতে হয়, আমরা কীভাবে ব্যবহার করবে এটা যদি আমাদেরকে জানিয়ে দেয় আমরা তাহলে সুন্দর করে ব্যবহার করে আমরা পড়ালেখা করতে পারবো। বিদ্যুৎ না থাকলে বিভিন্ন সময় লোডশেডিং হয়, আমাদের পড়ালেখারও ক্ষতি হয়। যদি আমরা সোলার প্যানেল সুন্দর করে সঠিকভাবে ব্যবহার করা শিখি তাহলে তখন আমাদের বিদ্যুৎ অভাব তেমন থাকবে না, তখন আমরা লেখাপড়া ঠিকমতো করতে পারবো, চালিয়ে যেতে পারবো সুন্দর করে। তবে সোলার লাইট জ্বালানোর প্রশিক্ষণ, এটা ব্যবহার কীভাবে করবো আমাদের এটা জানানো খুবই দরকার। সোলার লাইট কীভাবে ব্যবহার করবো এটার যদি আমরা কিছু অভিজ্ঞতা জানতে পারি তাহলে আমরা এটারও ঠিকমতো ব্যবহার করতে পারবো এবং শিক্ষার্থী হিসেবে আমরা অনেক উপকৃত হব। শ্রোতা বন্ধুরা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় শিশু ও কিশোর কিশোরীদের দক্ষ করে তুলতে কী করা প্রয়োজন, এখন শুনব উপস্থিত বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের কাছে তাদের মতামত। আমি একজন এনজিও সংস্থা থেকে বলতেছি। মূলত প্রকল্প থাকলে জলবায়ু নিয়ে কাজ হবে, তারপর যদি প্রকল্প বন্ধ হয়ে যায় তখনও সেই কাজ কমিউনিটিতে শেখানো হয়। মূলত হচ্ছে যে কি এখানে কমিউনিটিতে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলা কন্টিনিউ থাকে এবং এখানে যারা অ্যাক্টর আছে, হ্যাঁ, বিশেষ করে যারা কমিউনিটিতে লিডিং পার্সন আছে ওনারাও এই কাজগুলা কন্টিনিউ করে এবং এটা দেখা যায় যে আস্তে আস্তে দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং এরপরে এরা এটা সুফল পেতে থাকে আর কি। একজন এনজিও কর্মকর্তা হিসেবে আমি যেটা দেখেছি মূলত হচ্ছে আমাদের যে প্রকল্পগুলো আছে এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী, এগুলা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে যারা আমাদের অ্যাক্টর হোল্ডার যারা আছে ওনারা ওনাদের অ্যাক্টিভিটিগুলো কন্টিনিউ রাখে। হ্যাঁ, তো এর ফলে তারা এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা এখানে বিস্তার করে এটা নিয়ে তারা কাজ করতে থাকে এবং হচ্ছে যে যারা কমিউনিটিতে যারা কমিউনিটি লিডাররা বিশেষ করে যারা আছে ওনারাও তখন এই যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলা কন্টিনিউ করে। তো এভাবে কমিউনিটিতে যে প্রকল্প শেষ হওয়ার পরেও এই যে জলবায়ু পরিবর্তনের যে কাজগুলো আছে এগুলা চলমান থাকে। আচ্ছা, এখানে দীর্ঘস্থায়ী ব্যবস্থা বলতে মূলত হচ্ছে যে কি যারা এখানে জলবায়ু পরিবর্তনের উপরে বিভিন্ন ট্রেনিং মিটিংয়ে যারা ছিল তারা মূলত হচ্ছে যে পরবর্তীতে তারা যে জিনিসটা শিখেছে এটা কমিউনিটির মানুষকে ছড়িয়ে দেয়। হ্যাঁ, তো এভাবে তারা নিজেরা এই অ্যাক্টিভিটিগুলোর সাথে তারা জড়িত থাকে এবং মানুষ যারা আছে তাদেরকে এটার সাথে ইনভলভ করে রাখে, সমাজের মানুষদেরকে। এবং এভাবে আমি মনে করি জলবায়ু পরিবর্তনের যে কার্যক্রমগুলো আছে এগুলো দীর্ঘস্থায়ী করা যেতে পারে। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলেন ভক্স পপটি। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব জলবায়ু সহনশীল ভবিষ্যৎ। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1300 কিলোহার্জে এবং FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ এবং সাক্ষাৎকার, আর তা ধারণ করেছেন সিদরাতুল মুনতাহা সোহা। প্রিয় শ্রোতা, কক্সবাজারে বিদ্যালয় ও কলেজ পর্যায়ে বিজ্ঞান গবেষণাগার, কৃষির উপর বিষয় চালু আছে। কমিউনিটি পর্যায়েও জলবায়ু সহনশীল বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন হয়ে আসছে। আজ সময় এসেছে এই ক্ষুদে জলবায়ু সৈনিকদের হাতে তুলে দিতে প্রস্তুতির চাবিকাঠি। আজ আমরা কথা বলবো কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যারের সাথে। শুনবো স্যারের মূল্যবান মতামত ও পরামর্শ। বিসমিল্লাহির রহমানির রহিম। Youth Consultation on Climate Resilient and Child and Youth Inclusive NDC 3.0 আজকের এই আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ, ডিগনিটারিজ ফ্রম ইউনিসেফ, আমার শহীদ সহকর্মীবৃন্দ বিভিন্ন সরকারি দপ্তরের এবং আগামী প্রজন্মের প্রতিনিধি আমাদের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম এবং একই সাথে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকেও ধন্যবাদ। আমরা কয়েকটি জিনিস বুঝেছি যে ক্লাইমেট চেঞ্জ এটি খুব স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল প্রসেস। এটিকে অনেকটা ধরেন যে একটা ট্রেনকে সামনে থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলে যেমন হবে, এটা অনেকটা এরকম, ঠিক আছে। এটা সাইকেলকে আপনি হয়তো জোরজারি করে থামিয়ে দিতে পারবেন, এটা ট্রেন, চলন্ত ট্রেনকে উইচ হ্যাজ গট মোমেন্টাম, ইটস রিয়েলি হার্ড টু স্টপ ইট অ্যাট ওয়ান্স। যেহেতু ক্লাইমেট চেঞ্জের একটা প্রসেস শুরু হয়েছে, এটাকে অ্যাট ওয়ান্স স্টপ করাটা খুব কঠিন। এবং এই ক্লাইমেট চেঞ্জের দুটো অন্তত ফেস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস আর একটা হচ্ছে হিউম্যান লেড প্রসেস। একটা উপায় হতে পারে যে ন্যাচারাল প্রসেসটাকে আমরা যদি রিভার্ট করতে নাও পারি, অন্তত হিউম্যান লেড প্রসেসটাকে যদি আমরা কোনো না কোনোভাবে কমিয়ে আনতে পারি, আমাদের আচরণ, আমাদের কার্যক্রম, আমাদের গৃহীত ব্যবস্থা এগুলোর মাধ্যমে, তাহলে আমরা হয়তো এই চলন্ত ট্রেনটিকে, ক্লাইমেট চেঞ্জের ট্রেনটিকে আসলে
স্লো ডাউন করতে পারবো। তা না হলে কি হবে? তা না হলে যে সকল ইম্প্যাক্ট হওয়ার কথা সেগুলো হবে। খুবই স্বাভাবিক একটা প্রজেকশন আছে যে সামনে টেম্পারেচার বাড়বে, 1.5 ডিগ্রি বেড়ে যেতে পারে। 1.5 ডিগ্রি মানে মনে হবে যে 1.5 ডিগ্রি আর এটা কি, শীতকালে 17 থাকে আর আমি এখন গরমকালে 32, আমি তো দুইটাই এনজয় করি, ঠিক আছে। গ্লোবালি গড় টেম্পারেচার 1.5 ডিগ্রি বেড়ে যাওয়ার মানে কিন্তু ভয়ঙ্কর। এটা আপনার পোলার এরিয়াতে যে সকল পার্মাফ্রস্ট আছে, যেগুলো আপনার পার্মানেন্ট যেগুলো বরফ আছে সেগুলো মেল্টিং শুরু হবে, উপরের অংশটুকু গলে যাবে, ভেতর থেকে হাজার বছরের লুকিয়ে থাকা সে সকল ভাইরাসগুলো আবার বেরোয় আসবে। হু নোজ হোয়াট ইজ ওয়েটিং ফর আস। যদি পরিবর্তন হয়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, তাহলে আপনারা জানেন যে টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে নানা ধরনের ঝড় ঝঞ্ঝা, জলোচ্ছ্বাস ইত্যাদি তৈরি হয়। তখন এসব নতুন নতুন এসব সিস্টেমের আবির্ভাব ঘটবে। আপনারা জেনেছেন যে গত বছর 24 সেপ্টেম্বরের 12, 13, 14 তারিখে আমরা কক্সবাজারে একদিনে 501 মিলিমিটার বৃষ্টিপাত দেখেছি, উইচ ইজ আনপ্রেসিডেন্টেড। সাধারণত 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে বলা হয় ভারী বর্ষণ, আর তারপর যেটা এটা 100-র উপরে চলে যায়, 128 হলে এটাকে বলা হয় অতি ভারী বর্ষণ। এখন এটা কতগুলো অতি ভারী বর্ষণের সমান হবে 501 মিলিমিটার বৃষ্টিপাত হলে? ইউ ক্যান ইজিলি থিঙ্ক অ্যাবাউট ইট। পুরো শহর তলিয়ে গিয়েছিল প্রায় 3-4 দিন। থ্যাঙ্কস যে এই বছর আমরা 19 জুন থেকে 9 জুলাই পর্যন্ত এই 11 দিনে আমরা 900 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, কিন্তু আমাদের শহরের কোথাও পানি জমেনি, ঠিক আছে। তো পানি জমেনি কেন? এই পানিগুলো কোথায় গেল? গতবার জমেছিল, এবার কোথায় গেল? এগুলো তো একটু খুঁজে খুঁজে বের করতে হবে, তাই না? পানিগুলো তার বাষ্পীভূত হয়ে যায়নি, তাই না? তাহলে কিভাবে গেল, কোথা দিয়ে গেল, এটা কি আপনারা জানেন? আপনারা দেখে থাকবেন যে আমাদের যেটা শৈবাল খাল আছে, লাবণী পয়েন্ট থেকে শুরু করে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ একটি শৈবাল খাল আছে, যেটা পর্যটন কর্পোরেশনের সামনে দিয়ে, কবিতা চত্বরের পাশ দিয়ে, এয়ারপোর্টের ভিতরে দিয়ে, নাজিরার টেক হয়ে, যেটা আমাদের পড়েছে হচ্ছে বাঁকখালী নদীতে। তো এইটা জেলা প্রশাসন, পৌরসভা এবং এলজিইডি, রোডস সবাইকে নিয়ে এই খালটা যেমন পুনঃখনন করেছে, এই খালটা পুনঃখনন করার পাশাপাশি আমাদের ডলফিন মোড় থেকে আমাদের এই স্বপ্নের সিন্ধুর মোড় পর্যন্ত, ঠিক আছে, এই মোড় পর্যন্ত আমাদের যে লম্বা রাস্তাটা আছে, এর নিচে 6টা বড় বড় কালভার্ট আছে। কালভার্ট শুনলে মনে হয় ছোট, এগুলো হচ্ছে অনেক বড়। 80 ফুট দীর্ঘ, 30 ফিট চওড়া। এর ভেতর থেকে অনায়াসে আপনি অনেকগুলো গাড়ি চলে যেতে পারবে, এত বড় কালভার্ট। এরকম 6টা কালভার্ট আছে, যাতে পূর্ব দিকের পানি পশ্চিম দিকে আসতে পারে। এগুলো পুরোটা ক্লগড ছিল। আমাদের প্রায় 3 মাস লেগেছে এই পুরো 6টা আমাদেরকে পরিষ্কার করতে। এখন এই পানিগুলো পাহাড় বেয়ে যে পানিগুলো নামে, এগুলো সুন্দর পার হয়ে মাস্টার ড্রেন হয়ে শৈবাল খাল হয়ে চলে যায়। শৈবাল খালে আপনার আগে গভীরতা ছিল 1 থেকে 1.5 ফিট, এখন এটাকে করা হয়েছে 4 ফিট। এর গড় প্রশস্ততা ছিল 1 থেকে 1.5 ফুট চওড়া, এখন এটাকে করা হয়েছে 18 ফুট চওড়া। তাহলে এখন আপনি বুঝতেছেন পানিগুলো কই যায়। ইউ হ্যাভ টু অ্যাক্ট। আমার ভালো লেগেছে এই ম্যাডাম বলেছেন যে আপনি একজন অ্যাক্টিভিস্ট, তাই না? আপনার ওখানে লেখা আছে সুন্দর, আই অ্যাক্ট, দেখছিলাম আমি ওই আর্ম ব্যান্ডের মধ্যে। আই রিয়েলি লাইকড ইট। এখন কথা হচ্ছে যে এই যে টেম্পারেচার রাইজ, ক্লাইমেট চেঞ্জের যে সকল প্রভাব, খরা হতে পারে, জলশূন্যতা হতে পারে, উখিয়া টেকনাফের কথা বলা হয়েছে, এখানকার মানুষ বেশ সমস্যায় আছে, বায়োডাইভার্সিটি লসের কথা বলা হয়েছে। এই সবগুলো খালি চোখে আপনি দেখতে পাবেন না। আপনার যখন চট করে জ্বর আসবে, আপনার মনে হবে আপনি অসুস্থ। কিন্তু আপনি যদি দীর্ঘদিন ধরে একটু একটু করে জ্বর বাড়ে, তাহলে কিন্তু আপনার মনেই হবে না যে আপনার জ্বর আছে। একটু একটু করে যদি টেম্পারেচার বাড়ে, আপনার মনে হবে যে না, তেমন তো গরম না। আরও আছে এই অঞ্চলে এমনিতেই আপনাদের কক্সবাজারে আমাদের একটু ফুড শর্টেজ জোন। এখানে আমরা আমাদের অন্যান্য উত্তরবঙ্গের অন্যান্য জেলায় যেমন প্রচুর খাদ্য পণ্য উৎপাদন হয়, আমাদের এখানে এতটা হয় না। আমাদের এখানে মোস্টলি যা উৎপাদন হয় তার থেকে বেশি আমরা কনজিউম করি, মানে বাইরে থেকে আমাদের আনতে হয়। সো ফুড, এগ্রিকালচার, ওয়াটার, এগুলো যদি সমস্যা হয়, তাহলে তো আমাদের কৃষিপণ্যের উৎপাদন আরও কমবে। তারপরে দেখবেন যে হিট রিলেটেড সিকনেসের পরিমাণ বাড়বে। যে তাপমাত্রা বাড়তে থাকলে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে যে সকল রোগ হয় সেগুলো আপনার আস্তে আস্তে ধরা দেবে। স্কিন ডিজিজ হবে, রেসপিরেটরি প্রবলেম হবে, এই ধরনের অনেকগুলো মুশকিল আপনার সামনে এসে দাঁড়াবে।
তা আপনি বলবেন যে তাহলে অসুবিধা কী? অসুবিধা হচ্ছে আপনি আগে বেতন পেতেন 20,000 টাকা, তার মধ্যে 2,000 টাকা মেডিকেল এক্সপেন্সেস করতেন আর বাকিটুকু আপনি কনজিউম করতেন। এখন যখন আপনার আলাদা নানা ধরনের সিকনেসেস বাড়বে, তখন আপনাকে খাবারের খরচ বাদ দিয়ে ওষুধের খরচ বাড়াইতে হবে। আপনার বেতন তো বাড়ে নাই, টেম্পারেচার বেড়েছে বলে আপনার তো স্যালারি বাড়বে না। সো আপনাকে তখন খেতে হবে কম, ওষুধ খেতে হবে বেশি, ডাক্তারের কাছে বেশি যেতে হবে। এই ধরনের কনসিকুয়েন্সেসগুলো আমাদের জন্য খুব জটিল হয়ে আসবে, এবং তখন বৃদ্ধ যারা, শিশু যারা, তারা আরও বেশি ভালনারেবল। দে উইল বি ফেসিং ইভেন মোর প্রবলেমস, হেলথ রিলেটেড অ্যান্ড লাইভলিহুড রিলেটেড। সো আমরা যেন এখনই বসে চিন্তা করি যে আসলে আমাদের কি করতে হবে। আমি জয়েন করেছি গত সেপ্টেম্বর থেকে। আমরা জয়েন করার পর আমরা কয়েকটি কাজ করেছি, যেগুলোর অনেকগুলোই আসলে আমাদের সরাসরি পরিবেশের সাথে সম্পর্কিত। আরেকটি বিষয় সেটা একটু বলি, সেটা হচ্ছে যে ইউএনডিপি রিপোর্টে স্পষ্ট বলা আছে, যদি এই ধারা চলতে থাকে, আমরা যেভাবে বিহেভ করছি এই ধারা যদি চলতে থাকে, তাহলে 2050-এর মধ্যে সারা পৃথিবীতে প্রতি 4 জন বাচ্চার মধ্যে 1 জন বাচ্চা ওয়াটার স্ট্রেসড এরিয়াতে থাকবে। ওয়াটার স্ট্রেসড এরিয়া মানে কি? আমরা শুনছি মানুষ স্ট্রেস থাকে। ওয়াটার স্ট্রেসড এরিয়া মানে কি? ওয়াটার স্ট্রেসড এরিয়া মানে হচ্ছে যে জায়গায় হয় পানি কম, কিংবা পানি থাকলেও পানি দূষিত, পানি সুপেয় না, ঠিক আছে, ব্যবহারের অযোগ্য, এই ধরনের জায়গাগুলো হবে ওয়াটার স্ট্রেসড এরিয়া। সো প্লিজ কিপ ইট ইন মাইন্ড, যদি এই ধারা চলতে থাকে পৃথিবীতে আগামী 2050 সালে প্রতি 4 জনের মধ্যে 1 জন ওয়াটার স্ট্রেসড এরিয়া থাকবে। সো ওয়াটার স্ট্রেসড এরিয়া মানে আজকে থেকে আরও কত বছর? 25 বছর পরে। আজকে আমাদের এখানে যারা আছে তাদের বয়স 12, 13, 15, 16, যোগ করেন 25, তার মানে আপনার বয়স হবে 40। তার মানে আপনার যে বাচ্চা হবে, এখানে যে কজন আছি আপনারা যেন এখন আগামী প্রজন্মের, আপনাদের প্রতি 4 জনের 1 জন বাচ্চা ওয়াটার স্ট্রেসড এরিয়াতে থাকবে। আর এই জায়গাটাতে আমি একটু শেষ করব, আপনাদের যে মতামতগুলো দিবেন, আপনাদের মতামতের ভিত্তিতে তৈরি হবে স্ট্র্যাটেজি। আমার খুব প্রিয় একটা কোট আমি আবারও শেয়ার করি, যেহেতু সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জের এক্সপার্ট মহোদয় আছেন, সেজন্য আমি বলছি। আমি একটু খুব স্লোলি বলি। কালচার ইটস স্ট্র্যাটেজি ফর ব্রেকফাস্ট। আপনি যদি একটা সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করেন, আমাদের যে কালচার, যে সংস্কৃতি আছে, এইটা সকালবেলা ব্রেকফাস্টের সাথে এটাকে ডিমের মতো খেয়ে ফেলে। ডিম পদ যেভাবে আমরা খেয়ে ফেলি না? সো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে অন্যতম একটা বড় ব্যারিয়ার হচ্ছে আমাদের কনভেনশনাল যে কালচার আছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আপনি মুখে যাই বলেন, কিন্তু কালচারাল যদি শিফট না করেন, আপনি যদি নিজেকে এনরিচ না করেন, আপনার বিহেভিয়ারাল চেঞ্জ না আনেন, তাহলে স্ট্র্যাটেজি সবগুলোই ওই ব্রেকফাস্টের সাথে কালচার খেয়ে ফেলবে। ঠিক আছে? সবগুলো খাতা কলমে থাকবে। ইউ ওয়ন্ট ফাইন্ড এনি অফ দ্য স্ট্র্যাটেজি উইচ উইল গেট ইমপ্লিমেন্টেড অ্যাট ফিল্ড। সো মতামত দেওয়ার আগে আগে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমার কালচার। কালচার বলতে কি, এটা দিয়ে শেষ করে দেবো, লাস্ট। আমি অনেকক্ষণ বলেছি, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। একজন মানুষের জীবনে কয়টা অপশন থাকে? অনেক। আমার মতে একজন মানুষের সামনে 2টা অপশন থাকে। অপশন 1, আইদার ইউ ক্যান বি পার্ট অফ দ্য প্রবলেম অর ইউ ক্যান বি পার্ট অফ দ্য সলিউশন। আপনার সামনে যত প্রবলেম আসবে, এগুলো আপনার সামনে 2টা চয়েস। আইদার ইউ ক্যান বি পার্ট অফ দ্য প্রবলেম, আপনি প্রবলেমের পার্ট হবেন, যে আমিই প্রবলেম আসলে। আর এটা হচ্ছে যে আই অ্যাম দ্য সলিউশন। ওকে? যে বলবে না আমি আসলে প্রবলেমেরও পার্ট না, আমি আসলে সলিউশনের পার্ট না, আমি আসলে মাঝখানে, সে আসলে কি? সে আসলে প্রবলেমের পার্ট। সো you have to decide. You are an activist, you are working for future. I hope you are part of the solution. So with this hope, আমি ইউনিসেফকে আবারও ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ইউনিসেফ, থ্যাংক ইউ all the organizers, and thank you all the attendees who have come all the way from different places. আমি দেখলাম পেকুয়া থেকে, বিভিন্ন উপজেলা থেকে এসেছেন। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। I hope a fruitful discussion will be here for a very long time, and we'll suggest a lot of things that will be helpful to build our future. With this I conclude, and thank you for inviting me. Assalamu alaikum. প্রিয় শ্রোতা, গাছ মানে ছায়া, সবুজ জীবন। নতুন প্রজন্ম জানে কিভাবে বিদ্যুৎ অপচয় কমাতে হয়। একটু একটু করে সবাই দেখছে কম্পোস্ট করা, বাড়িতে সৌর বিদ্যুৎ লাগিয়ে আলোকিত হচ্ছে।
মাটি ছাড়া পানি ও বাতাস ব্যবহার করে অর্থাৎ হাইড্রোপনিক্স পদ্ধতিতে কিভাবে বদলে যাচ্ছে কৃষি প্রযুক্তি। শ্রোতা বন্ধুরা, আপনারাও শুরু করুন এমন ছোট ছোট উদ্যোগ। এভাবেই পৃথিবী হয়ে উঠবে আরও বাসযোগ্য। সে অসাধারণ ভাবনা শুনুন এখনকার পরিবেশনায়। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে একজন প্রতিনিধির কাছে আমার প্রশ্ন, কার্বন ফুটপ্রিন্ট মানে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস, যা আমরা আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে বাতাসে ছাড়ি। আমরা যা করি, যেমন যাতায়াত, যন্ত্র ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি সব কিছুর মাধ্যমে কিছু না কিছু কার্বন নিঃসরণ হয়। কক্সবাজারের শিশু ও কিশোর কিশোরীদের কার্বন ফুটপ্রিন্ট কমানোর উপর দক্ষ করে তুলতে হলে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? শিশুদের জন্য কার্বন ফুটপ্রিন্ট ব্যবহার এটি সহজ ফর্মে কিভাবে তৈরি করা সম্ভব বলে আপনি মনে করেন? প্রথমত, আমরা যখনই কার্বন ফুটপ্রিন্টের কথা বলি, আমরা অনেক সময় চিন্তা করি যে আমি যেটা একা করছি সেটার মাধ্যমে কিভাবে কার্বন ফুটপ্রিন্ট কমানো যায়, যেটা অবশ্যই প্রয়োজনীয়, কারণ আমাদের দৈনন্দিন কাজ থেকে কার্বন ফুটপ্রিন্ট তৈরি হচ্ছে। এবং সেই জন্য আমাদের অবশ্যই চিন্তা করতে হবে শিশুদেরকে আমরা কিভাবে কমিউনিকেট করলে তারা আসলে ভয় পাবে না, তারা চিন্তা করবে না যে তারাই পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে, তারা চিন্তা করবে না যে তারা সমস্যার এত বড় কারণ যে তারা নিজেরা ফাংশন করতে পারছে না, তারা সলিউশন দেখতে পাচ্ছে না, তারা নিজেকে প্রবলেম হিসেবে দেখছে। তো শিশুদের সাথে কথা বলতে প্রথমেই আমাদেরকে এমনভাবে চিন্তা করতে হবে যে শিশুরা যাতে উদ্বুদ্ধ হয় কোনো কিছু করতে, শিশুরা যাতে উদ্বুদ্ধ হয় নিজেদের লাইফস্টাইল চেঞ্জ করতে, বরং ভয় না পেয়ে। দ্বিতীয় যেটা আমাদের সবসময় চিন্তা করতে হবে যে কার্বন ফুটপ্রিন্ট আমাদের একার হচ্ছে ঠিকই, কিন্তু কর্পোরেশন বা সংস্থা বা বড় বড় কোম্পানিগুলোর অনেক বেশি। সো আমরা তাদেরকে কিভাবে দায়ী করছি এবং তাদের দায়ভারটা তারা কিভাবে নিচ্ছে সেটা আমরা শিশুদেরকে শেখাচ্ছি কিনা। সবসময় গাছ লাগান পরিবেশ বাঁচান, এর থেকে বেরিয়ে এসে গাছ লাগান পরিবেশ বাঁচান সাথে সাথে আমার টাকা দিয়েই আসলে পরিবেশের ক্ষতি হচ্ছে কিনা সেটাও শিশুরা চিন্তা করতে পারছে কিনা, এই জিনিসটাও আমাকে ভাবতে হবে। এবং শেষে আপনি যে প্রশ্নটা করলেন ক্যালকুলেটর নিয়ে, আমার মনে হয় যে আমরা যখন বুঝতে পারবো, আমরা যখন শিশুদেরকে জানাতে পারবো, বোঝাতে পারবো যে আমাদের নিজেদের কি কি পদক্ষেপেই কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে, শিশুরা তখন নিজেরাই ওই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করবে। সো আসলে আমরা নিজেদের ফুটপ্রিন্ট হিসাব করে নিজেদেরকে দায়ী করে একজন পারফেক্ট হওয়ার চেয়ে আমরা কিভাবে ইমপারফেক্ট হয়েও নিজেদেরকে নিজেরা সামলাতে পারি এবং যারা আসলে কার্বনের অনেক বেশি নিঃসরণ করছে তাদেরকে দায়ভারটা কিভাবে দিতে পারি সেই চিন্তা করা। সো শিশুদেরকে ক্যালকুলেটর নিয়ে তোমার কার্বন ফুটপ্রিন্ট কত সেটা চিন্তা করো, এরকমটা আমি আসলে খুব একটা উদ্বুদ্ধ করি না। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ে একজন কিশোরীর কাছে আমার প্রশ্ন, স্কুলে কৃষির উপর জলবায়ু এবং বিজ্ঞান নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো বই পড়ার পাশাপাশি হাতে কলমে স্কুল থেকে শেখানোর জন্য কি ব্যবস্থা নিতে পারে? এছাড়া কিশোর কিশোরীরা নিজেরা কিভাবে উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন? স্কুলে কৃষি, জলবায়ু এবং বিজ্ঞান এই বিষয়গুলো শুধু বই পড়ে শেখা ঠিক না, কারণ এইসব বিষয় হাতে কলমে শিখলে আমরা অনেক সহজে মনে রাখতে পারি এবং আমাদের অভিজ্ঞতাও হয়। আমি মনে করি আমাদের স্কুলে এই বিষয়গুলো শেখানোর জন্য কিছু কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। প্রথমত, স্কুল প্রাঙ্গণে একটি ছোট কৃষিক্ষেত তৈরি করা যেতে পারে, যেখানে আমরা মৌসুমী সবজি, ধান বা ফুল চাষ করে হাতে কলমে কৃষির কাজ শিখতে পারবো। শিক্ষকরা আমাদের দিক নির্দেশনা দিলে আমরা নিজেরাই গাছ লাগানো, পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা এসব কাজ করতে পারবো। দ্বিতীয়ত, জলবায়ু সম্পর্কে বুঝতে বাতাসের মান পরিমাপ, বৃষ্টির পরিমাপ মাপা, তাপমাত্রা রেকর্ড করা এমন কিছু সহজ বৈজ্ঞানিক পরীক্ষার আয়োজন করা যেতে পারে। এই কাজগুলো করতে হলে স্কুলে ছোট ছোট বিজ্ঞান ক্লাব গঠন করা যেতে পারে।
আমরা কিশোরীরা নিজেরা উদ্যোগ নিয়ে অনেক কিছু করতে পারি, যেমন জলবায়ু ও কৃষি নিয়ে স্কুলে পোস্টার, দেয়াল পত্রিকা বা প্রেজেন্টেশন বানাতে পারি। নিজেরা মিলে একটা গার্ডেনিং টিম তৈরি করতে পারি। বিজ্ঞান মেলা বা প্রকল্প প্রদর্শনীয় আয়োজন করে কৃষি ও পরিবেশ বান্ধব প্রযুক্তি উপস্থাপন করতে পারি। স্থানীয় কৃষকদের ডেকে আলোচনা সভা আয়োজন করতে পারি, যাতে তারা বাস্তব অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা, আমরা যদি নিজেরা উদ্যোগ নিই তাহলে শুধু বই নয়, বাস্তব জীবন থেকে শেখার এক অসাধারণ সুযোগ পাবো। এতে আমাদের জ্ঞান যেমন বাড়বে, তেমনি পরিবেশ ও কৃষির প্রতি দায়িত্ববোধও বাড়বে। প্রিয় শ্রোতা, ঘূর্ণিঝড় বা ভূমিধসে স্কুল বন্ধ থাকে অনেক সময়। আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয় ঠিকই, কিন্তু শৈশব সেখানে কোথায়? যেটুকু স্বপ্ন তারা রং তুলিতে আঁকত তা মুছে যায় পানির জলে। শিশুদের মনেও জন্ম নেয় প্রশ্ন, আমাদের দোষ কি? কেন বারবার ভাঙে আমাদের জীবন? জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় শিশুরা যদি এখন থেকে শেখে বিদ্যুৎ অপচয় না করা, প্যাকেটজাত খাবারের বদলে স্থানীয় খাবার খাওয়া, সাইকেল চালানো বা হেঁটে যাতায়াত করা, গাছ লাগানো, তাহলে অনেক কম কার্বন নিঃসরণ করবে। কক্সবাজার হোক কার্বন স্মার্ট জেলা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি তাদের মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্জে, FM 100.8 মেগাহার্জে বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।